আসসালামু আলাইকুম। প্রিভেনশন অস্ট্রেলিয়ার পক্ষ থেকে আজকের ওয়ার্কপ্লেস হেলথ অ্যান্ড সেফটি আলোচনায় আমি হাসান আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আমরা আজকে পিপিইর একটি অংশ নিয়ে আলোচনা করব, অর্থাৎ পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট এর একটি বিশেষ অংশ নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে হেড প্রোটেকশন। হেড প্রোটেকশন কি সেটা যদি আমরা একটু বোঝার চেষ্টা করি, তাহলে দেখা যায় যে মানুষের শরীরের প্রত্যেকটি অঙ্গই ঝুঁকিপূর্ণ থাকে। এটি ক্ষতিগ্রস্ত হতে পারে বিভিন্নভাবে। তার ভিতরে মাথা একটি গুরুত্বপূর্ণ অঙ্গ, যেটা থেকে আমরা চিন্তা শক্তি, দেখতে পাওয়া, গন্ধ শোকা, শোনা, কথা বলা এগুলোর কমান্ড পেয়ে থাকি। এটি ক্ষতিগ্রস্ত হলে মানুষের যে একটি বিপর্যয়কর অবস্থার সৃষ্টি হয়, সেটা আমাদের সকলেরই জানা। আমি একটুখানি আমাদের স্ট্যাটিস্টিক্সের দিকে বা পরিসংখ্যানের দিকে খেয়াল করতে চাই। হেড প্রোটেকশন কেন জরুরি সেটা জানতে হলে আমাদেরকে একটু খেয়াল করতে হবে যে আমাদের দেশে কি পরিমাণ মানুষ এই হেড ইনজুরি বা মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। কেউ কেউ স্থায়ীভাবে অক্ষম হয়ে যাচ্ছেন, কেউ পার্শিয়ালি ডিসেবল বা আংশিকভাবে অক্ষম হচ্ছেন, আবার কারো কারো দীর্ঘ সময় লাগছে এটা থেকে বা এই দুর্ঘটনার কবলিত হওয়ার পর থেকে কাজে ফিরে আসতে। অনেকে তাদের স্বাভাবিক জীবনযাপনে ফিরে আসতে পারছেন না। আমার কাছে একটি ইনফরমেশন আছে, সেটা হচ্ছে যে আইএলও অর্থাৎ যেই আন্তর্জাতিক শ্রম সংস্থা, তাদের একটি রিপোর্ট, তারা 2016-17 দিকে একটি গবেষণা করে এবং সেই গবেষণায় তাদেরকে সাহায্য করে বাংলাদেশ ইনস্টিটিউট অফ ডেভেলপমেন্ট স্টাডিজ অর্থাৎ BIDS। এবং সেখানে দেখা যায় যে হেড ইনজুরির ফলে একটি বিশাল অংশের মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। যদি আমরা খেয়াল করি, আমরা দেখি যে শিপ ব্রেকিং ইয়ারে 21.7% মতো মানুষ আঘাতপ্রাপ্ত হচ্ছেন মাথায়। আমরা যদি সিমেন্ট ইন্ডাস্ট্রির দিকে তাকাই, তাহলে দেখা যায় প্রায় 18.8% মতো দুর্ঘটনা ঘটে হেড ইনজুরির কারণে। এখন এই যে একটি বিরাট অংশ, সারা পৃথিবীতে প্রায় 15-25% মতো মানুষ হেড ইনজুরির শিকার হন। এটি একটি অনেক বড় নাম্বার, অর্থাৎ আমরা খেয়াল করতে পারি যে 1/4 ভাগ প্রায়। ক্ষেত্র বিশেষে বিভিন্ন ইন্ডাস্ট্রিতে ডিফারেন্ট হতে পারে এবং ডিফারেন্ট আছে, একটা ভিন্ন ভিন্ন আছে। যেমন ধরেন RNG সেক্টর অর্থাৎ রেডিমেড গার্মেন্টস সেক্টর, এখানে হেড ইনজুরির সম্ভাবনা খুব কম থাকে এবং খুবই কম, এখানে 1%-2%-এর মতো। এখানে অ্যাকচুয়ালি নিডল স্টিকিংয়ের দুর্ঘটনা ঘটে অনেক বেশি, প্রায় 90%-এর মতো। তো একটা ইন্ডাস্ট্রির ঝুঁকি এক এক ধরনের। যেমন এই রিপোর্টেই দেখা যায় যে ফার্মাসিউটিক্যালস ইন্ডাস্ট্রিতে গ্লাস ভেঙে অর্থাৎ কাঁচ ভেঙে যে দুর্ঘটনা ঘটেছে, সেটার পরিমাণ কিন্তু নেহায়েতই কম নয়, 15-18%-এর মতো। তো যে কোনো দুর্ঘটনায় আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। কখনো আমরা মারাত্মক ক্ষতিগ্রস্ত হই, আবার কখনো আমরা অল্প পরিমাণ ক্ষতিগ্রস্ত হই। এখন এই ক্ষতিগ্রস্ততা থেকে বের হয়ে আসতে হলে আমাদের যেই ব্যবস্থাগুলি নেওয়া দরকার, সেগুলো আমরা পর্যায়ক্রমে আলোচনা করব বিভিন্ন ইনসিডেন্টের উপরে ভিত্তি করে। আজকে যে আলোচনাটা ছিল সেটা হচ্ছে যে হেড প্রোটেকশন। আমরা হেড প্রোটেকশনের যে একটা পরিসংখ্যান বা হেড প্রোটেকশনের জন্যে অথবা হেড ইনজুরির জন্যে যে একটি পরিসংখ্যান দেখলাম, সেই পরিসংখ্যানের ভিত্তিতে আমরা বুঝতে পারছি যে মাথার সুরক্ষা করাটা অত্যন্ত জরুরি। এখন মাথার সুরক্ষা করলে কি হয়, কেন আমরা এই মাথার সুরক্ষা করব বা হেড প্রোটেকশন নেব, সেটা হচ্ছে যে
মাথার আঘাতকে প্রতিরোধ করে। 2 নম্বর হচ্ছে যে কমপ্লায়েন্স যেটা থাকে আমাদের আইনগতভাবে কাজের পরিবেশকে নিরাপদ করে তোলা, শ্রমিকের নিরাপত্তা বিধান করা, এই আইনগুলির মধ্যেই আসলে হেড প্রোটেকশনের বিষয়টিও চলে আসে। তার কারণ যদি আমি শ্রমিকের নিরাপত্তা বিধান করতে চাই তাহলে ইন্ডাস্ট্রি ভেদে ভিন্ন ভিন্ন ইন্ডাস্ট্রির জন্য আমাকে ভিন্ন ভিন্ন প্রিভেন্টিভ মেজার বা প্রতিরোধ ব্যবস্থা নিতে হবে। তো যেসব ইন্ডাস্ট্রিতে হেড প্রোটেকশন নেওয়াটা জরুরি বা মাথার ঝুঁকি অনেক বেশি থাকে সেসব ক্ষেত্রে তো আমাদেরকে নিতেই হবে। 3 নম্বর হচ্ছে যে এটি ঝুঁকিকে কমায়, অর্থাৎ দুর্ঘটনা কমার প্রবণতা থাকে এর জন্য যদি আমরা হেড প্রোটেকশন নেই। তাছাড়া 4 নম্বরে বলতে পারি আমরা যে কর্মীদের আত্মবিশ্বাস। যখন আপনি প্রোটেক্টেড থাকেন তখন কোনো কাজ করতে গেলে আপনি যতটা আত্মবিশ্বাস নিয়ে করতে পারবেন, যদি আপনার প্রোটেকশন না থাকে তাহলে আপনি সেটা পারবেন না। তার কারণ কাজে ব্যাঘাত ঘটে, অর্থাৎ আপনি ভয় পাচ্ছেন, আপনি জানেন যে এখানে গেলে আপনার মাথা আঘাতপ্রাপ্ত হতে পারে, আপনি পড়ে যেতে পারেন বা কোনো কিছু আপনার মাথার উপরে পড়তে পারে। এই ধরনের যে ঝুঁকিগুলি আপনার আছে সেই ঝুঁকি যদি আপনার মাথায় থাকে, সবসময় ওই চিন্তাটা থাকে, তাহলে আপনি কাজ ঠিক মতো করতে পারবেন না, অর্থাৎ কাজের ব্যাঘাত ঘটে। আর আমাদের একটি সেফটি কালচার গড়ে তোলা উচিত, অর্থাৎ আমাদের যে নিরাপত্তার সংস্কৃতি সেটা গড়ে তোলা উচিত। এই বিষয়গুলির দিকে লক্ষ্য করলে আমাদের হেড প্রোটেকশন নেওয়াটা অত্যন্ত জরুরি। এরপরে আমি একটু আলোচনা করতে চাই যে আসলে ব্রেইন ইনজুরি বা হেড ইনজুরির কারণে ব্রেইনের যে ক্ষতি হয় সেই ক্ষতিগুলি কী কী হতে পারে। যেমন ট্রমাটিক ব্রেইন ইনজুরি, এর ফলে মস্তিষ্কের দীর্ঘমেয়াদী বা স্থায়ী ক্ষতি হতে পারে, স্মৃতিশক্তি লোপ পেয়ে যাওয়া, তারপরে আপনার মোটর স্কিল যেটাকে আমরা বলি গ্রস মোটর স্কিল অর ফাইন মোটর স্কিল। এই মোটর স্কিলটা হচ্ছে আপনার হাত পা নাড়ানো, আপনি কোনো কিছু আপনার যে দৈনন্দিন কাজ সেই কাজগুলি করার ক্ষেত্রে আপনার অসুবিধা হওয়া, যেমন আপনার পা ঠিকমতো কাজ করছে না, আপনার হাত ঠিকমতো কাজ করছে না, আপনি স্মৃতিভ্রষ্ট হয়ে গেছেন, এই ধরনের ঘটনাগুলি ঘটতে পারে। মাথার খুলি ফেটে যেতে পারে, হাড় ভেঙে যেতে পারে। তারপর চোখ এবং মুখের আঘাত, আমাদের যদি হেড প্রোটেকশন থাকে সেক্ষেত্রে দেখা যায় চোখ এবং মুখকেও আমরা বাঁচাতে পারি। মনস্তাত্ত্বিক এবং মানসিক প্রভাব যেটা থাকে, মাথায় আঘাতের কারণে আমাদের বিভিন্ন ধরনের সমস্যা, যেমন বিষণ্ণতা, উদ্বেগ, এবং যেটা আরেকটা জিনিস আমরা বলতে পারি সেটা হচ্ছে পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার, এগুলি সহ অন্যান্য মানসিক স্বাস্থ্য সমস্যা হতে পারে। এখন আমরা যেটা দেখতে চাই সেটা হচ্ছে যে এই হেড প্রোটেকশনের ক্ষেত্রে আমাদের কী কী বিবেচনা করা উচিত এবং কী ধরনের হেড প্রোটেকশন আমরা নেব। তো হেড প্রোটেকশনের ক্ষেত্রে আমরা যেটা দেখি সেটা হচ্ছে যে এদেরকে কতগুলি ক্যাটাগরিতে ভাগ করা যায়। মূলত হেড প্রোটেকশনের জন্য আমরা হ্যাট ইউজ করি, সেটা একটা হতে পারে হার্ড হ্যাট, যেমন হেলমেট, বাম্প ক্যাপস। এরপরে আমাদের হাইজিনের জন্য আপনারা দেখবেন যে ফার্মাসিউটিক্যালস কোম্পানিগুলিতে অথবা যারা কুকিংয়ে আছেন, যারা শেফ, তারা এক ধরনের পাতলা নেটের মতো ক্যাপ ব্যবহার করেন, এগুলি আমরা দেখে থাকি। তো হার্ড হ্যাট বা হেলমেটগুলি কেমন হয়, ডিফারেন্ট টাইপের হয়ে থাকে। যেমন হেলমেটগুলিকে ইন্ডাস্ট্রি ভেদে এটা ডিফারেন্ট হবে, যেমন অগ্নি নির্বাপক হেলমেট, ইন্ডাস্ট্রিয়াল হেলমেটের ক্ষেত্রে কে কোন ইন্ডাস্ট্রিতে কাজ করেন, যেমন ফায়ার ইন্ডাস্ট্রিতে যারা কাজ করেন অবশ্যই তাদের হেলমেটগুলি হিট প্রোটেক্টিভ হতে হবে, তার কারণ ফায়ারের সংস্পর্শে আসে যাতে কোনো ধরনের সমস্যা না হয়, এটা গলে না যায়, এটার যেই কার্যক্ষমতা সেটা কমে না যায়, এটা খেয়াল করতে হবে। মোটর সাইকেল যারা চালান তাদের জন্য হেলমেট আরেক ধরনের হতে হবে, তার কারণ একটা বিশেষ ব্যবস্থা এখানে যে একটা গতি থাকে, সেই গতির সাথে আঘাতের ফলে এটা কতটা আঘাত সহনীয়, অর্থাৎ হেলমেটটা আপনার মাথাটাকে বাঁচাতে পারবে কতখানি, সেটা চিন্তাভাবনা করার প্রয়োজন আছে। সো বিভিন্ন ইন্ডাস্ট্রি ভেদে এই হেলমেটগুলি বিভিন্ন ধরনের হয়ে থাকে। আর বাম্প ক্যাপস আমরা যেটা বললাম এটা আসলে একটু মাইনর ইনসিডেন্ট থেকে বাঁচার জন্য, যেমন বা ছোটোখাটো ঘটনা থেকে বাঁচার জন্য। যেমন আপনি একটা কাজ করছেন, আপনি উঠে দাঁড়ালেই দেখা যাচ্ছে উপরে কিছু এমন কিছু আছে ঝুলন্ত অবস্থায়, অথবা
উপর থেকে যে কোনো কিছু আঘাত লাগতে পারে আপনি কোনো জায়গা দিয়ে যাচ্ছেন, কোনো একটা পাইপ হতে পারে, অথবা আপনি কোনো একটা শেলফের সাথে আঘাত খেতে পারেন, আঘাত লাগতে পারে আপনার। এই যে ধাক্কা খেতে পারেন কোনো শেলফের সাথে, এই যে বিষয়গুলি ছোট ছোট যে দুর্ঘটনাগুলো ঘটতে পারে, তাতে হয়তো আপনার মেজর ক্ষতি হবে না, আপনার মাথার খুলি ফেটে যাওয়ার মতো ঘটনা ঘটবে না, হয়তো হচ্ছে যে কেটে যাওয়ার মতো ঘটনা ঘটবে না, কিন্তু বাম্পড হলে পারে দেখা গেল সেই জায়গাটা ফুলে গেছে, এক ধরনের ইনজুরি তৈরি হলো, আপনি হঠাৎ চোখে ঝাপসা দেখছেন, বিভিন্ন ধরনের ছোট ছোট মাইনর ইস্যুগুলি আসতে পারে, এবং সে কারণে দেখা যায় আপনি অসুস্থ থাকতে পারেন, একদিন বা 2 দিন আপনি কাজে আসতে পারছেন না। এই যে ঘটনাগুলিকে, ছোট ছোট বিষয়গুলিকে ঠেকানোর জন্যই বা দুর্ঘটনাগুলিকে ঠেকানোর জন্যই বাম্পড ক্যাপ ইউজ করা হয়। যেমন আমরা বলতেছিলাম যে ডিফারেন্ট টাইপের হেলমেট, যেমন ওয়েল্ডিংয়ে যারা কাজ করে তাদের যেমন ফেস প্রোটেকশন সহ আপনার হেলমেটগুলি করা হয়। যারা বাইরে কাজ করেন, রোদের ভিতরে কাজ করেন, আউটডোর ওয়ার্কার, বিশেষ করে কনস্ট্রাকশনে যারা কাজ করেন, অর্থাৎ নির্মাণ শ্রমিক, তাদের ক্ষেত্রে যেটা হয় যে তাদের কাঁধের প্রোটেকশনও দরকার হয়, অর্থাৎ তীব্র রোদে দেখা যাচ্ছে তাদের কাঁধের প্রোটেকশন প্রয়োজন, এই স্কিনটা নষ্ট হতে পারে। তো তাদের হেলমেটগুলি ডিফারেন্ট হতে পারে, যে কোনো কিছু তাদের মাথার উপর পড়তে পারে, তো সেইভাবে এই হেলমেটগুলি তৈরি করা হয়। এই যে বিভিন্ন ধরনের হেলমেট আছে, এই হেলমেটগুলি আমরা ব্যবহার করতে পারি। আমরা যদি কখনো সুযোগ পাই তাহলে এই হেলমেটগুলির, বিভিন্ন ধরনের হেলমেটগুলি নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। এখন আমি একটা জিনিস চিন্তা করব যে, বা একটা জিনিস নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে যে আসলে হেলমেট নির্বাচনের ক্ষেত্রে আমাদের কি কি বিষয় খেয়াল করা দরকার। সেটি হচ্ছে যে যদি আইনগত ব্যবস্থা থাকে, যেমন অস্ট্রেলিয়াতে বলি বা বিভিন্ন উন্নত দেশগুলিতে যেটা হয় সেটা হচ্ছে যে ওয়ার্ক প্লেস হেলথ অ্যান্ড সেফটির জন্য যে আইনগুলি আছে, সেই আইনগুলি মেনে আপনার পিপি অর্থাৎ পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট তৈরি হয়েছে কিনা, বা যে ধরনের ক্রাইটেরিয়া থাকা উচিত, যেই বিষয়গুলি বিবেচনা করা উচিত সেগুলি বিবেচনা করে এই পিপি তৈরি করা হয়েছে কিনা সেটা দেখা হয়, এবং এটা যদি সেই মানসম্মত না হয় তাহলে পারে এটা ব্যবহার করা যাবে না। তো আমাদেরকে এই কমপ্লায়েন্সটাকে চেক করতে হবে। 2 নাম্বার হচ্ছে যে বিপত্তি মূল্যায়ন, অর্থাৎ কী ধরনের সমস্যা হতে পারে, সেই সমস্যাটা কি, এটা আমাদেরকে আগে বুঝতে হবে যে আমি কি ধরনের অসুবিধা থেকে বা কী ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে ধারণা করছি, এবং সেটা থেকে বাঁচার জন্য কোন ধরনের হেলমেট বা কোন ধরনের বাম্পস ক্যাপ আমার প্রয়োজন, সেটা আমরা বিবেচনায় নিয়ে তারপরে আমরা এই হেলমেট কিনবো বা ব্যবহার করব। সুরক্ষার প্রকার এবং প্রয়োজন যদি বলি তাহলে সেটা হচ্ছে যে আমি যেটা একটু আগেই বললাম যে সুরক্ষাটা আমার কেমন হতে হবে, আমি কতটা সেফ থাকতে চাচ্ছি, কি করলে ভালো হয়, সেগুলো অবশ্যই আমাদের বিবেচনায় থাকতে হবে। এটি কমফোর্টেবল কিনা, অর্থাৎ যে আমরা ব্যবহার করব এই ব্যাপারে এটা ওয়েট কেমন, এটা মাথার উপরে একটা বোঝার মতো থাকছে কিনা, এটা আসলে ঠিকমতো ফিট হচ্ছে কিনা, এই জিনিসগুলি আমাদের খেয়াল করা দরকার। যদি আমার কোনো পিপি ব্যবহার করে অস্বস্তি তৈরি হয় তাহলে পারে আমি সেই পিপিটা ব্যবহার করে আরাম পাবো না, যখন তখন আমার কাজেও এটা ব্যাঘাত ঘটাবে। এবং পরিবেশগত যেই একটা মানে প্রভাব আছে যে আমি কোন পরিবেশে কাজ করছি, সেই পরিবেশে আসলে এটা ব্যবহার করা যায় কি না। দেখা গেল যে আমি এমন একটা জায়গাতে কাজ করছি যেখানে এই ধরনের হেলমেট ব্যবহার করাটা একটা কি বলবো যে ওয়ার্ড দেখা যায়, এটা ভালো দেখা যাচ্ছে না, আমাকে সেটা বিবেচনায় নিতে হবে। এটার গুণগত মান এবং স্থায়িত্ব কেমন সেটা একটা বিবেচনায় নিতে হবে। তারপরে এটা রক্ষণাবেক্ষণ করা কতটা সহজ বা কতটা কঠিন, ওয়ার্কাররা যদি এটা রক্ষণাবেক্ষণ করতে বেশি ঝামেলাপূর্ণ হয় এটার রক্ষণাবেক্ষণ, তাহলে পরে তারা এটা ব্যবহার করতে চাইবে না। এবং যখনই তারা এটা যদি ব্যবহার করতে না চায় এবং অবহেলার কারণে এটা ব্যবহার না করে, তাহলে আসলে কি হবে, একসময় দেখা যাবে যে এটা ব্যবহার হচ্ছে না এবং ইনসিডেন্টকে আমরা কমাতে পারছি না। তো এটার আরও আসলে বিস্তারিত আলোচনা করা যায়, এই জিনিসগুলি অনেক বড় বড় ব্যাপার, আমি ছোট ছোট করে আলোচনা করার চেষ্টা করছি। আশা করছি যে এটা থেকে আমাদের আজকের আলোচনা থেকে মোটামুটি একটা ধারণা পাওয়া গেল যে আমরা কিভাবে আমাদের মাথাকে প্রোটেক্ট করব। সামনে আরও অন্যান্য বিশেষ প্রতিরক্ষামূলক ব্যবস্থা নিয়ে আপনাদের সাথে বা আপনাদের সামনে হাজির হব, সেই আশাবাদ ব্যক্ত করে আজকের আলোচনা এখানেই শেষ করছি। ধন্যবাদ সকলকে।